কারণ যারা দেরিতে আসবে তাদের আসলে গুরুত্ব কম। আমি যদি প্রতিদিনই তাদের জন্য এভাবে ওয়েট করি, দুই একদিন হলে ঠিক আছে না। তোমরা একটু, যারা আগে আসবে তাদের একটু জানার রাইট আছে, তোমরা যারা কনসার্ন না, টাইমলি যারা আসছে তাদের রাইট আছে বসে না থাকার। তোমরা তোমাদের বন্ধুদের জন্য ওয়েট করতেই পারি, আমরা এমনি ডিসকাস করি একটু, রাইট? আমি কি আমার মনে হয় আমি ইংরেজিতে বলবো অথবা বোথ, যেটা তোমাদের জন্য সুবিধা আমি ট্রান্সলেট করে দিব, রাইট? দেখ, তোমরা সবাই মনে হয় পেয়েছো না, মেইল পেয়েছো, কে কত পয়েন্ট পাইছো? দুই তিনটা মেইল সম্ভবত ডেলিভারি হয়নি ঠিক মতো। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমাদের আমি হচ্ছে ইয়াটা, তোমাদের যে কয়েকটা প্র্যাকটিক্যাল নিব আর কি, হ্যাঁ। তো প্র্যাকটিক্যাল গুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। কোথায় শেয়ার করলে ভালো হয়? নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক এরর দেখাচ্ছে যদিও। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, কুল। আমি হচ্ছে তোমাদের সাথে একটা ফাইল শেয়ার করবো আর কি, যে তোমাদের কি কি প্র্যাকটিক্যাল করাবো। বেসিক্যালি প্র্যাকটিক্যাল তো অ্যাকচুয়ালি এটা মিনিংলেস, তোমাদের এই দূর থেকে প্র্যাকটিক্যাল করানো। তোমাদের থিওরি ক্লাস নিব আর কি, হ্যাঁ। তো যখন থিওরি ক্লাস নিব এবং এই থিওরির উপর তোমাদের আবার কুইজ বা অ্যাসাইনমেন্ট হবে আর কি, একটা হোয়াট এভার একটা পরীক্ষা নিব আমি অনলাইনে। তোমাদের একটা ওয়ার্ড ফাইল দিচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? এখান থেকে নেটওয়ার্ক ডিসকানেকশন দেখাচ্ছে, যদিও না নেটওয়ার্কে। স্যার, দেখা যায় না। আচ্ছা, তাহলে তোমাদের আমি হচ্ছে একটা ডকুমেন্ট হচ্ছে স্ক্রিন শেয়ার করি আর দেখাই, তোমরা হচ্ছে একটা পিকচার নিয়ে নাও, রাইট? দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে হচ্ছে তোমরা যদি দেখতে পারো তাহলে আমি বলতে থাকি। তোমাদের মেইন কয়েকটা 8টা প্র্যাকটিক্যাল আছে। বেসিক্যালি প্র্যাকটিক্যাল তো না, প্রথমটা হচ্ছে তোমার প্রিপারেশন টাইপের, প্রিপারেশন অফ সলিউশন এন্ড দেয়ার স্ট্যান্ডার্ডাইজেশন and identification of organic compounds, right, using color test. আর একটা হচ্ছে estimation of glucose concentration, right, the glucose by কি পরিমাণ গ্লুকোজ আছে তোমার ইয়াতে সেটা। কোয়ান্টিফিকেশন অফ প্রোটিনস, সেটা হচ্ছে বায়োরেট এন্ড ব্যাডফোর্ড মেথড বলা হয়। কোয়ালিটেটিভ ইভালুয়েশন অফ ফিশ অয়েলস, তোমাদের ওই যে স্বপন, আচ্ছা তোমরা ইয়া পড়ছো না লিপিডে? You are supposed to have the lecture on saponification, right, when you did study the lipid. So I think you studied the biomolecules, right? বায়োকেমিস্ট্রিতে তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের কোনো এক সময় বায়োমলিকুলস পড়ছো না? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট সম্পর্কে তোমরা স্টাডি করছো, রাইট? জি স্যার। তখন লিপিডে তোমরা সাপোনিফিকেশন, নন সাপোনিফিকেশন রিঅ্যাকশন পড়েছো তো, রাইট?
না স্যার। পড়োনি তোমরা লিপিড সাপোনিফিকেশন নন সাপোনিফিকেশন পড়োনি? ওকে, যদি না পড়ে থাকো দেন সাপোনিফিকেশন রিঅ্যাকশনকে আমি যখন পড়াবো তোমাদেরকে ইন জেনারেল বলে দিব, এটা মাথায় রেখো। অ্যাসিড ভ্যালু বা আয়োডিন নাম্বার, রাইট? এন্ড এটা বেসিক্যালি লিপিডের থেকে আর কি। আর সেপারেশন এন্ড আইডেন্টিফিকেশন অফ ডিটারজেন্ট, সুগার, অ্যামাইনো অ্যাসিড বাই টিএলসি। তোমরা টিএলসি বেসিক্যালি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, তোমরা কি ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কিছু জানো? পড়ছো রাইট? এইচএসসি তে ক্রোমাটোগ্রাফি পড়ছো? জি স্যার। ওকে, দেন ফাইন, তাহলে তো তোমরা সব জানো, রাইট? এক্সেলেন্ট। আর একটা আছে প্রক্সিমেট অ্যানালাইসিস অফ, আমি আমি এটা হাতে পাইছি, ধরো এর তোমাদেরকে বলার আগে আমি নিজেও পাইনি, তারপরও দেখি আর কি। প্রক্সিমেট অ্যানালাইসিস অফ ফিশ অ্যান্ড ফিশারি প্রোডাক্টস, এটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে পারে। ডিএনএ আইসোলেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন। এখন তোমরা হচ্ছে বুঝতে পারবা যে তোমরা যেগুলা স্টাডি করো সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে তার ইউটিলাইজেশনটা কি, রাইট? হোয়াট ইউ হ্যাভ স্টাডিড থিওরিটিক্যালি, how it is useful, right, in our practical life or daily life, and how do we quantify things. Basically, I am going to lecture you on, like, on the most precaution things. Today I will discuss about the things that you need to be careful about when you are doing experiment in the laboratory, and what are the things that you need to know, right, before starting a practical or doing before starting an experiment in the laboratory. That is prerequisite and you must have it, right? তো আমি তোমাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ল্যাবরেটরিতে কোনো কাজ বা এক্সপেরিমেন্ট শুরু করার আগে কোন কোন বিষয়ের উপর খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, এবং মানে যেগুলো না জানলেই নয়। তোমরা কি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। না বলছো একজন, কি বুঝতে পারোনি বলো তো? আপনি কি বলেন এতক্ষণ বুঝিনি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, তো আমি তোমাদেরকে যে বিষয়ে জানাইতে চাচ্ছি, রাইট, সেটা হচ্ছে প্রাইমারি। তোমাদের এই 8টা বিষয়ের উপর আমি হচ্ছে ক্লাস নিব, মানে একটু ধৈর্য ধরবো আর কি, হ্যাঁ। কারণ এগুলো অনেক সময় বোরিং ফিল করতে পারো, বাট ইউ নিড টু নো ইট, ইউ নিড টু লার্ন অ্যান্ড ইউ নিড টু গো অল থ্রু দিস থিংস। তোমাদের এই বিষয়গুলো যেহেতু জানতে হবে এবং এর ভিতর দিয়েই পার হইতে হবে প্রসিডিউর, তো তোমাদের একটু ধৈর্য ধরার জন্য পরামর্শ দিচ্ছি। আর হচ্ছে কেয়ারফুলি আমার কথাগুলো শুনলে কিছু হলেও তোমরা শিখতে পারবা বা জানতে পারবা। সবচেয়ে ভালো হতো যে যদি মানে ইন পার্সন তোমরা এই প্র্যাকটিক্যাল গুলা করতা, বলতা, শিখতা, রাইট? তাহলে তোমাদের এত স্ট্রেস ফিল করতা না। কিন্তু আমি তোমাদেরকে এমন ভাবেই বলবো যে তোমরা সাধারণত ওই গল্পের তালে তালে যতটুকু শিখতে পারো আর কি, স্ট্রেস নিও না, ঠিক আছে? তো ইন দা মিন টাইম আমি তোমাদের, হ্যালো? একটা কোশ্চেন ছিল এখনই? আমি তো শুরুই করিনি। আচ্ছা বলো, তোমার কি কোশ্চেন? স্যার, বলতেছি যে এই 8টাই কি আমাদের লিখতে হবে? না সেরকম হয়তো না, তোমাদের হয়তো পরীক্ষাতে 2টা দিলে 2টা 3টা বা 4টা থাকবে, বা এরকম অর্ধেক মানে এর ভিতর থেকে হয়তো গ্রুপ করে দিবে না তোমাদেরকে, 2টা 3টা গ্রুপ। স্যার ওইটা বলি নাই, যে আমরা যে প্র্যাকটিক্যাল খাতাটা লিখবো ওই খাতায় কি 8টাই লিখতে হবে আমাদের? তো এই ব্যাপারে আমার ধারণা নাই, তবে তোমাদের 4টা বা 5টা এরকম লেখা লিখতে হবে, 8টা লিখতে হবে না আর কি। কারণ তোমাদের তো গ্রুপ করে দেওয়া হবে, গ্রুপের মধ্যে হয়তো ডিস্ট্রিবিউট করে দিবে, এক গ্রুপে 4টা আর গ্রুপে 4টা, বা যদি 3টা গ্রুপ হয় তাহলে ভাগ করে দেওয়া হবে, 2-1টা কমন থাকতে পারে। 8টা দিবে না, রাইট? তোমাদের প্র্যাকটিক্যালে মার্কস তো, তোমাদের ক্রেডিট তো কম, রাইট? আমার ধারণা তোমরা হয়তো এর অর্ধেক। স্যার আলাদা করে দিবে মানে এ গ্রুপে আলাদা দিবে, বি গ্রুপে আলাদা দিবে? রাইট রাইট, এরকমই হওয়ার কথা। তো আমি কিন্তু তোমাদের আপডেট সবগুলাই পড়াবো, রাইট? হ্যাঁ, এটা তো স্যার আলাদা করে পরীক্ষার সময় স্যার। এমনি তো স্যার দেখা যাচ্ছে যতগুলা পড়ায় ততগুলা লিখতে হয় আমার। বুঝি নাই। স্যার এমনিতে তো নরমালি যে কমন 4টা বা 5টা থাকে, সবাই ওটা এ গ্রুপ বি গ্রুপ 2 গ্রুপে মিলিয়ে লেখে। তারপর স্যার এক্সামের সময় এক এক গ্রুপকে এক একটা লিখতে দেওয়া হয়। স্যার 8টা তো স্যার কখনো হয়নি স্যার। তোমরা কি এর আগে প্র্যাকটিক্যাল ক্লাস করছো?
স্যার আসলে আমরা বলতে চাচ্ছিলাম আমরা প্র্যাকটিক্যাল নোটবুকটা কিভাবে বানাবো। শোনো, যেগুলো পড়ে সেগুলো পড়ে, হ্যাঁ। তোমরা প্রাইমারিলি আগে আমি যেটা তোমাদেরকে সম্পর্কে লেকচার দিচ্ছি তোমরা সেটা সেগুলো নাও। ইন দা মিন টাইম আমিও একটু তোমাদের ইনফরমেশন সম্পর্কে এনরিচড হই। আমার যেটা ধারণা আছে সেটা হচ্ছে 8টার মধ্যে তোমাদের 8টা তোমাদেরকে আমি ইঞ্জিনিয়ারের লেকচার দিব। তারপরে তোমরা পরীক্ষা হয়তো এর থেকে 3টা 4টা বা 5টা লিখবা, 2টা গ্রুপে হলে ভিন্ন, রাইট? আমি সেটাই জানি। তোমরা যদি ডিফারেন্ট জানো তাহলে স্যার মানে আমরা স্যার এই প্র্যাকটিক্যাল নোট খাতার কথা বলছি, আমরা তো স্যার এটা প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হয়, সেখানে কি রাইট। স্যার আমাদের 8টায় লিখতে হবে নাকি? না না, সেখানে তোমাদের 8টা লিখতে হবে না, সেখানে তোমরা হয়তো 4টা বা 5টা বা 3টা হটেভার এভাবে লিখবা। তোমাদের হয়তো 2টা 3টা আমি আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা লেখার সময় সেটা লিখবা, কিন্তু 4টা লিখবা হয়তো বা 5টা লিখবা। জি তো স্যার, কিন্তু আমরা আসলে বলতেছিলাম যে আমরা মানে এ গ্রুপ বি গ্রুপ দুটোই মানে গ্রুপই সেম সেম লিখি আর কি। এর আগে আর কি তাই করছিলাম, আলাদা আলাদা ভাবে কোনো স্যার ম্যাম আর কি দেননি। এই জন্য আমরা জানতে চাচ্ছিলাম যে আলাদা আলাদা কিভাবে। হ্যাঁ, সেটা তো তোমরা হচ্ছে হয়তো এর মধ্যে থেকে 4টা বা 5টা সেম, ওকে। তোমাদের হয়তো স্যার বলছিলেন যে তোমরা সবাই একই লিখো, সেম গ্রুপ বা 2 গ্রুপ করে 3টা এই একই জিনিস লিখতে বলছিল সবাইকে, তাই তো? 4টা বা 5টার মধ্যে থেকে। এটা যাই হোক, সেই ব্যাপারগুলোতে আমরা একটু পরে ডিসিশন নিব, রাইট? যে তোমাদের 2টা ভিন্ন ভিন্ন গ্রুপে 4টা দিব বা 3টা দিব, নাকি সবাইকে সেম জিনিস দিব। কিন্তু তার আগে হচ্ছে তোমাদের এই লেকচার গুলো আমাকে শেষ করতে হবে। তোমরা সবাই এই 8টা বিষয়ের লেকচার শুনবা। ঠিক আছে স্যার। এক্সামের আগে কি এগুলো আমাদের লিখতে হবে নাকি পরে? মানে তোমরা এখন যে এক্সামটা হবে ওই এক্সামের আগে কি লিখতে হবে? স্যার আগে লিখতে হলে তো এখনই দিতে হবে আমাদেরকে, তাহলে তো স্যার আমরা লিখতে পারবো। তোমাদেরকে ইন দ্য মিন টাইম আমি জানাই দিব, রাইট? তোমরা এত অস্থির হয়েও না। তোমরা আগে এটা লিখার আগে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস লেকচার গুলো শোনো এবং জানো, তারপরে তোমাদেরকে জানাই দিয়ে হবে। তোমাদের পরীক্ষার আগেই প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু প্র্যাকটিক্যাল খাতা লেখার আগে তোমাদের এটা সম্পর্কে একটু লেকচার, মানে আমি হচ্ছে এখন লেকচার দেওয়ার ডিরেকশনে আছি, রাইট? তোমাদের পরীক্ষা কবে কিভাবে হবে এই ব্যাপারে কোনো ডিসিশন এখনো হয়নি। তোমাদের যেসব কোশ্চেন আছে আমি জানলাম, রাইট? নেক্সট ক্লাসে তোমাদের এটার ব্যাপারে আমি একটা ডিটেইলস ধারণা দিব, আশা করছি। ঠিক আছে? ইজ ইট ইজ ইট ওকে ফর ইউ? ওকে স্যার। ওকে, দ্যাটস কুল। এখন the things that you need to know, right? before 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 starting an experiment or doing experiment, like that is the prerequisite things you need to go through. যে জিনিসগুলো তোমাকে জানতে হবে এবং একান্ত আবশ্যকীয়, সেটা হচ্ছে কোনো এক্সপেরিমেন্ট শুরু করার আগে কোন কোন বিষয়ে কেয়ারফুল থাকা উচিত বা কোন কোন বিষয় জানা উচিত, রাইট? সেটা যে এখানে এটা নাই হয়তো, কিন্তু আমার মনে হয় যে আমার বলা উচিত, রাইট? কি হতে পারে সেগুলো? তুমি একটা ল্যাবরেটরিতে ঢুকলে সেটা প্রিকশন আছে না, কি কি ল্যাবরেটরি মেজার তোমাকে নিতে হবে, রাইট? একটা ল্যাবরেটরিতে তুমি যখন কাজ করবা তখন বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে পারো, এবং সেই প্রবলেম থেকে বাঁচার জন্য বা প্রবলেম গুলো যাতে না ঘটে সেই বিষয়গুলোতে তোমাকে কেয়ারফুল থাকতে হবে, না, রাইট? There are certain things that you need to concentrate, right? Or you need to be get precaution to avoid any kind of like accidents, or to like situation that may damage or hamper your body, or like even like mental stress, and you may be exposed to some toxic chemicals, right? তো তোমরা তো এরকম হতে পারে না যে তোমরা, আমার মনে হয় তার আগে আমি তোমাদেরকে একটা স্লাইড শেয়ার করতে পারি। তোমরা তো এটা স্ক্রিন নিছো, রাইট? স্ক্রিনশট নিয়েছো? আমি তোমাদেরকে হচ্ছে, হ্যালো, আর ইউ লিসেনিং টু মি? ওকে, তো আমি তোমাদেরকে আজকে ওভারঅল কিছু ডিসকাশন করব এবং তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব, কারণ তোমরা অলরেডি অনেক কিছুই জানো। তো আমাকে রেসপন্স করবো, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি তোমরা আমাকে শুনছো কিনা। হ্যাঁ, তোমাদের মধ্যে তো এমনিতে কেউ এরকম নাই যে এখানে লগ ইন করে
মিউট করে নাটক টাটক সিনেমা টিনেমা দেখো, রাইট? এরকম দুই একজন আছে না? থাকলে ভালো, তোমাদের ডাইভার্সিটি বোঝা যাবে। তো আমি তোমাদের সাথে যে এই ব্যাপারগুলাই ডিসকাস করব। আমি হচ্ছে জাস্ট few things. Okay, let's. Oh. তোমাকে এই স্লাইডটা দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, জি স্যার। তো তোমাদের সাথে যেটা হচ্ছে যে কিভাবে আমরা সলিউশন করতে পারি, তৈরি করতে পারি, রাইট? এবং কনসেন্ট্রেশন মেজারমেন্টের জন্য কি কি ধরনের অ্যাপারেটাস গুলো আমরা ইউজ করব, রাইট? সেগুলোর নাম এগুলো তোমরা সবাই এইচএসসি তে করেছো, রাইট? আর একটা আছে সেফটি প্রিকশন, রাইট, ইন প্রিপারিং সলিউশনস। তো সলিউশন প্রিপারেশন ক্ষেত্রে আমি তোমাদের সাথে এটা বেসিক্যালি এমনি একটা স্লাইড শেয়ার করছি। দিস ইজ নট মাই স্লাইড অ্যাকচুয়ালি, বাট it has written a lot of things that you can that can cover, right? The basic you need to go through the like introduction for preparing the solutions. এখানে সলিউশন তোমাদের কি লাগে, তোমাদের what are the things that is required to make a solution? First, you need kinds of solutes, right? The substances that you need to use in the solution, right? Then that substance you need to measure it, right? Through weighting. তোমরা তো এরকম না, অ্যামাউন্ট যে কি পরিমাণ অ্যামাউন্ট নিবা একটা সাবস্টেন্সের, সেটা তোমরা মেজার করবা, রাইট? প্রথমে ওই যে ওয়েট মেশিনে, রাইট? ওটাকে কি বলা হয়? ইলেকট্রিক ব্যালেন্স। তোমরা কি ইলেকট্রিক ব্যালেন্স ইউজ করছো না এর আগে? এটা তো সেকেন্ড ইয়ার, তোমাদের ফার্স্ট ইয়ারে তোমরা প্র্যাকটিক্যাল করছো, তখন কি ইলেকট্রিক ব্যালেন্স ইউজ করছো? জি স্যার। ওকে। আর একটা জিনিস হচ্ছে, তোমরা যখন সলিউশন বানাবা তখন তোমরা যে সলভেন্টটা ইউজ করবা, সলভেন্ট কি জানো তো? যেটার মধ্যে সলিউটটা হচ্ছে ডিজলভ করবা, সেটা তার নির্দিষ্ট অ্যামাউন্ট তোমরা হচ্ছে নিবা। কোনো একটা ফ্লাক্স হইতে পারে, বিকারে হইতে পারে, আর একটা কিছু হতে পারে, সিলিন্ডার হতে পারে, রাইট? এটা হচ্ছে এখন সলিউট এন্ড সলভেন্ট। তোমরা যখন এগুলো তোমরা জানো, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে ওভারভিউ করছি, তারপরে একটা ওভারঅল ধারণা দিব, জাস্ট বেসিক নিজেই ডিসকাস করব। সলিউটটা কি তোমরা জানো তো না? সলিডটা হচ্ছে যেটা লিকুইড, যার মধ্যে আমরা কোনো সাবস্টেন্স দিই, তাই তো নাকি? জি স্যার। তাই না স্যার, না স্যার, সলিউট তো তা না। সলিউট তো হচ্ছে সাবস্টেন্সটা। রাইট। স্যার, যেটার মধ্যে দ্রবীভূত হয় এটা সলভেন্ট। যেটার মধ্যে ব্যবহৃত হয় এটা সলভেন্ট, রাইট? এটা মিক্সচার না, যখন সলিউশন। ওকে, এক্সিলেন্ট। তো তোমরা এখন এই যে আমের সিজন না, ম্যাঙ্গো জুস বানাইছো না? কেউ বানাইছো নাকি? আজকে খেয়েছো কেউ নাকি খাবা প্রিপারেশনে আছো, রাইট? জি স্যার। স্যার, রোজার মধ্যে বানাইছিলাম। রোজার মধ্যে কাঁচা আমের জুস খাইছো তখন নাকি? না তখন পাকা আম ছিল? না স্যার, কাঁচা আমের। Right, you are not supposed to get the like chicken mango, right? During the Ramadan. Okay, সেই সময় হচ্ছে ইফতারের পরে ম্যাঙ্গো জুস খাইছো, রাইট? হয়তো একটু কোল্ড। ওকে, সলিউট সলভেন্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে? সলিউট হচ্ছে যেসব কেমিক্যাল সাবস্টেন্স যার সলিউশন তোমরা তৈরি করবা, এটা সাধারণত ড্রাই ফর্মে থাকে। তো এটার হচ্ছে তোমরা ইলেকট্রিক ব্যালেন্স দিয়ে নির্দিষ্ট অ্যামাউন্ট করবা, সেই অ্যামাউন্ট মেজার কিভাবে করবা আমি তোমাদেরকে নেক্সট ইয়াতে বলছি। আর তারপরে হচ্ছে সেই সলিউটটা হচ্ছে কোন ধরনের, দেখো আমি এগুলো না বললেও তোমাদের পারতাম, আমি কিন্তু ইন জেনারেল হচ্ছে তোমাদের ওই 4টা উপর একটা একটা করে লেকচার বলে দিলে সব শেষ হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে তোমাদের জাস্ট হচ্ছে ঝালাই করা। তোমরা আগে করছো যেগুলো, সেগুলো একটু মাথার মধ্যে দিয়া, তোমরা শুধু মানে আমার কথাগুলো ওভারলুক করো না, এগুলো তোমাদের কাজে লাগবে। যদি শুনলে অ্যাটলিস্ট একবার পড়া হয়ে যাবে, রাইট? পড়ার মতোই হয়ে যাবে। আর সলভেন্ট হচ্ছে সেটা যেটা হচ্ছে মানে তুমি যে সলিউট বা সাবস্টেন্সটা নিবা, ধরো তোমাকে আমি বললাম যে তোমরা যখন কাঁচা আমের জুস করছো, কাঁচা আম কেটে পানির মধ্যে দিছো, পানিটা হচ্ছে সলভেন্ট, কাঁচা আম হচ্ছে সাবস্টেন্স বা সলিউট, রাইট? এট দ্য সেম টাইম তোমরা যখন লবণ পানির করো না, স্লাইন করো না, এটাও একটা সলিউশনের মতোই, রাইট?
তো এটাও একটা সলিউশন। তোমরা ওই নির্দিষ্ট অ্যামাউন্ট সল্ট বা তোমরা যদি সল্টের জায়গায় অন্য কোনো কেমিক্যাল করতে পারো, রাইট, কল্পনা করতে পারো, সেই কেমিক্যালটাও নিলা, তারপর হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট সলভেন্ট আছে, সলভেন্ট দিয়ে তোমরা সলিউশন তৈরি করলা। এখন সলিউশন হচ্ছে মিক্সচার অফ টু আর মোর পিওর সাবস্টেন্সেস। সলিউশন সবসময় পিওর সাবস্টেন্স 2 3 4 5টাও তুমি একসাথে সলিউশন তৈরি করতে পারো, রাইট? তোমরা এর আগে কি ওই যে টাইট্রেশন রিঅ্যাকশন গুলো করছো ফার্স্ট ইয়ারে? জি স্যার। তারপরে আর কি কি করছো তোমরা? দুই একটা উদাহরণ দিতে পারবো আমাকে? Example, is there any example, or can you just tell me name of the experiment that you did perform in the last year? Okay, you did, but you cannot remember the name exactly, right? Okay, but I think when you did, right, you also made some solutions, right? At least করছো না, টাইট্রেশন করছো না? Hello, are you listening to me? কি বলেন জি আরেকবার স্যার, একটু? এখন শোনা যাচ্ছে। তোমাদের, আমি বাংলায়ও বলছি, ইংরেজিতেও বলছি, তোমাদের কোনো রিজনিং এর সমস্যা হলে বা আমার কথা ধরতে না পারলে আমাকে কোশ্চেন করো। আমি তোমাদেরকে বলছি যে তোমরা লাস্ট ইয়ারে যখন কোশ্চেন করছো, তোমাদের কি মনে আছে যে তোমরা কিছু সলিউশন নিজেরা বানাইছিল, না সব সলিউশন তোমাদেরকে রেডি করে দিয়ে দিছিল কেউ? ওয়াজ ইট রেডি টু ইউজ, অর ইউ ডিড প্রিপেয়ার সাম সলিউশন বাই ইয়োরসেলফ? স্যার দুইটাই করছিলাম। দুইটাই? তাহলে তোমরা সলিউশন তৈরি করতে জানো অলরেডি, রাইট? আর সলিউশন তৈরি করার ক্ষেত্রে যেটা তোমরা তোমরা যখন রিঅ্যাকশন করবে তখন আর একটা টার্ম আসবে, সেই টার্মের মধ্যে হচ্ছে মোলার সলিউশন থাকবে, রাইট? এত মোলার, এত নরমাল, 1 নরমাল সলিউশন, 0.5 নরমাল সলিউশন, এরকম আছে না? এগুলাই তো ফ্যাক্ট বেসিক্যালি প্র্যাকটিক্যালের সময় যখন তোমরা করো, রাইট? তোমরা যখন অ্যাসিড বেস রিঅ্যাকশন করছো, অ্যাট লিস্ট যেটাকে টাইট্রেশন বলে, রাইট, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মানে হচ্ছে নির্দিষ্ট মানে নন কনসেন্ট্রেশনের কিছু মলিকুল দিয়ে তুমি হচ্ছে অন্য একটা রিঅ্যাকশন করবো, রাইট? মানে তুমি হচ্ছে আননোন একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন মেজার করতে চাও, বা ভলিউমটা তুমি হচ্ছে জানো যে কি পরিমাণ ভলিউম অফ আননোন কনসেন্ট্রেশন, রাইট? হাউ মাচ ভলিউম অফ আননোন কনসেন্ট্রেশন solution, right? Solution of unknown concentration is required to neutralize a known volume of known concentration, right? এরকম কিছু তোমরা করছো না টাইট্রেশনে, যে তোমরা হচ্ছে একটা বিকারের মধ্যে একটা কেমিক্যাল নিছো, রাইট? মানে সরি, এটা সলিউশন নিছো, যে সলিউশনের মধ্যে তুমি আর একটা সলিউশন দিবা, রাইট, যার ভলিউম তুমি মেজার করতেছো, যার কনসেন্ট্রেশন জানো, এবং ফাইনালি ওইটা নিউট্রালাইজ করতে কি পরিমাণ তোমার ওই যে বুলেটের মধ্যে তোমরা ওই যে মারছো না, কত ml লাগছে কোনো একটা ভলিউমের, তারপরে তুমি আননোন সাবস্টেন্সের কনসেন্ট্রেশন মেজার করছো, রাইট? করছো তোমরা? জি স্যার। টাইট্রেশন করছো? জি স্যার, এগুলাই করছি। হ্যাঁ, তো ওইখানে তোমার হচ্ছে মানে খুব মানে সিম্পল ইকুয়েশন। ইভেন তোমরা এইচএসসি তে আমার ধারণা অনেকে করছো, তোমাদের সময় এইচএসসি তে আমি কোনো প্র্যাকটিক্যাল করি নাই, মানে আমাদের করতে হয়নি, কিন্তু পরবর্তীতে আমরা এগুলো ইউনিভার্সিটিতে করছি। ফার্স্ট টাইমে আমাদের এটা খুব স্ট্রেসফুল মনে হতো, কিন্তু পরে দেখলাম যে না, এটা তো খুব সোজা, তোমাদের জন্য তাই, রাইট? তো তোমরা এগুলা জানো, তো এইসব ব্যাপারে হচ্ছে তোমাদের ওই যে সলিউশন, প্রত্যেকটা জায়গাতেই তোমরা সলিউশন তৈরি করছো এবং সলিউশন ইউজ করছো। সেই সলিউশনের কনসেন্ট্রেশন একটা ফ্যাক্টর, কনসেন্ট্রেশনটা কি, রাইট? কি পরিমাণ সলিউট বা সাবস্টেন্স একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউমে আছে, সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন। আর মোল আছে হচ্ছে the amount of pure substance, right? কি পরিমাণ পিওর সাবস্টেন্স আছে, কেমিক্যাল ইউনিট আছে সেটা। আর 1 মোলের ক্ষেত্রে তোমরা জানো যে একটা নির্দিষ্ট পরিমাণ মলিকুল যদি সাবস্টেন্স কোনো ইসের মধ্যে থাকে, তাকে বলা হয় 1 মোল, রাইট? 6.02 × 10⁻23। এটা খুব কমন, রাইট? এটা তোমরা এইচএসসি তেই পড়ছো আমার ধারণা। এখন কি অবস্থা জানি না, আমাদের সময় ছিল, রাইট? আমাদের সময় ছিল বলতে এখন থেকে প্রায় কত বছর, মাই গড, 15-18 বছর সময়, রাইট? 15 বছর আগের।
এখনো তো আছে না, তোমরা পড়ছো না 6.02 into 10 to the power 23 molecules on mol। জি স্যার। তার মানে সময় গেলেও খুব বেশি চেঞ্জ হয় না, রাইট? এগুলো তো সময়ের সাথে চেঞ্জ হবে নাকি? না স্যার। ওকে এটা অ্যাভোগাড্রো নাম্বার, এটা চেঞ্জ হয় না। ওকে, গুড, এক্সেলেন্ট। তোমরা খুব ভালো জানো, তোমরা শুনতেছো আর কি, শুনলে আর যদি কনসেন্ট্রেশন দাও তাহলে বুঝতে পারবা আর কি। এরপরে তোমাদের ক্ষেত্রে সেফটি প্রিকশনের ক্ষেত্রে তোমাদের যে জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তোমরা যখনই ল্যাবরেটরিতে কোনো কিছু ইউজ করবা, কোনো একটা কেমিক্যাল ইউজ করবা, কোনো একটা বোতল ইউজ করবা, রাইট? অ্যাকচুয়ালি যে বললা যে এই সাবস্টেন্সটা আমি ইউজ করতেছি, ল্যাবরেটরিতে অনেক কমন মিস্টেক হয় বা ভুল হয়, যেগুলোর জন্য অনেক রকমের অ্যাক্সিডেন্টও ঘটে এবং অনেক এক্সপেরিমেন্ট গুলো ফেল হয়। সেটা হচ্ছে কেউ যখন কোনো কেমিক্যাল অ্যালিকিউট করা বলে, রাইট? আমরা আমরা সাধারণত যে যে মানে স্টক বোতল গুলো থাকে বা মানে স্টক যেখানে থাকে, রাইট, সেখান থেকে নতুন একটা ইয়াতে নিলাম, একসাথে 2-3টা করতে গিয়ে কেউ বোতলের গায়ে লেভেলিং ভুল করতে পারে, রাইট, নাম্বারিং লিখতে ভুল করতে পারে। এজন্য সবসময় উচিত হচ্ছে একটা একটা করে করা, মানে একসাথে অনেকগুলো বোতল না গিয়ে তুমি বোতল বা লেভেলিং না করে জাস্ট একটা বোতল নিলা বা একটা বোতলের লেভেলিং করলা, জাস্ট অন ইউ জাস্ট নিড টু ডু ওয়ান থিংস এট এ টাইম। In laboratory you should not do practice, right, for doing so many things together, even though you may need, but you need to be very much careful to do one by one and level it on by on, and you need to check once or at least twice at like very carefully to avoid any kind of mistakes. And this is very common in the laboratory, and a good like you should do and maintain a very good practice that you are doing like all the works on by on, not at the same time, and leveling it right at the same time. তুমি একসাথে দেখা গেলো অনেকগুলো বোতলের লেভেলিং করলা, তারপরে একটা একটা করে ঢাললা। তুমি ঢালার সময় যে একটা থেকে না নিয়ে আরেকটা থেকে নিতে পারো, কিন্তু তুমি জানো না, রাইট, কনসার্ন। তো সেই সব ব্যাপারগুলোতে তোমার হচ্ছে লেভেল গুলাকে খুব বেশি চেক করা উচিত। এবং পৃথিবীতে অনেক অনেক পাবলিকেশন আছে যে ল্যাবরেটরি প্র্যাকটিস গুলাতে এমন হয়। তোমরা সেল লাইন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? ক্যান্সার সেল লাইন, ধরো একটা ড্রাগ বা 5টা ড্রাগ নিয়ে কাজ করতেছে তখন, বা সেল নিয়ে, ক্যান্সার সেল নিয়ে কাজ করতেছে, 5টা ক্যান্সার সেল নিয়ে এসে একসাথে কাজ করতেছে, বুঝছো? তো লেভেলিং একটাতে করলো, ক্যান্সার সেল আরেকটা ঢুকাই দিল, তার মানে সবাই রিসার্চ করতেছে একইভাবে, হয়তো যে শুরুতে যে মিস্টেকটা হয়ে গেছে ওইটা মানে সেল লাইনের নাম সে ভুল করে ফেলছে, অন্য একটা সেল লাইন ইউজ করতেছে ভিন্ন নামে। তো এক্সপেরিমেন্টাল ডেটা ঠিকই আছে, কিন্তু যখন ফাইনালি ট্রিটমেন্টে যাবে তখন কিন্তু ভুল হয়ে যাচ্ছে, মানে যাদের যেটা দেওয়া উচিত দিচ্ছে কিন্তু অন্যটা। তো এরকম প্র্যাকটিস ভেরি কমন এবং এগুলো আছে ল্যাবরেটরিতে। তো তোমরা যে সবসময় যেটা খেয়াল করবা সেটা হচ্ছে লেভেলিংটা চেক করবা, যে বোতল থেকে তোমরা যে সাবস্টেন্সটা নিচ্ছ সেটা ঠিক আছে কিনা, বা অন্য যেটাতে ঢালতেছো সেটার গায়ে আগে লেভেলিং করবা, তার মানে আগে সেই লেভেলে কি পরিমাণ নিচ্ছ, কি তার নাম কি, এবং সেই সময় এই একটাই মেজারমেন্ট করবা। তুমি যখন ইলেকট্রিক ব্যালেন্সে ওয়েট করো না, তখন একসাথে হয়তো 3-4 জন কাজ করছে, একজন একটা বোতল ওখানে রাখছে, তুমি গিয়ে আবার সেই জায়গাটাতে ওইটা রাখা, তুমি যখন মেজারমেন্ট করছো তখন আরেকটা আগের যে বোতল রাখছে বা 2টা বোতল আছে তার মধ্যে তোমার টার্গেটটা ইউজ না করে অন্যটা ইউজ করতেছে, এরকম ভুল হতে পারে না? পারে কি? জি স্যার। তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে এই এই জিনিসটাতে খেয়াল করবা আর কি, মানে সেটা হচ্ছে চেক লেভেল করবা, মানে তোমার হচ্ছে চেক দা লেভেল। আর একটা হচ্ছে লেভেলিং নিজেরা যখন করবা, নাম্বারিং যখন করবা তখন খুব কেয়ারফুলি করবা এবং অন বাই অন করবা, ঠিক আছে? এবং তুমি যখন নাম লিখবা, ডেট লিখবা, ইভেন তোমাদেরকে আর একটা কমন প্র্যাকটিসের কথা বলি, তোমরা যে এখনই না, আমি তোমাদেরকে এগুলো বলছি, তোমরা এরপরে যখন মাস্টার্স করবা, পিএইচডি করবা, রাইট, থিসিসের সময়, তখন এই কাজগুলো তোমরা মেনটেন করবা। তোমরা যখন কোনো বোতল খুলো, রাইট, নিউ বোতল স্টক, রাইট, স্টক থেকে তুমি খুলছো, তুমি কে খুলছো, তোমার ওপেন ডেট কোন ডেটে তুমি ওপেন করছো, রাইট? কারণ একটা হচ্ছে কেমিক্যাল, মানে তোমার স্টক থাকা অবস্থায় যখন একদম নিউ, রাইট, ইনট্যাক্ট থাকা অবস্থায় যার কোয়ালিটি থাকে, তুমি একবার ওপেন করার পরে এটা হয়তো 2 বছর কোয়ালিটি ভালো থাকবে, বা এটা কি ওপেন নাকি নিউ কেউ জানে না, রাইট? তো তুমি জাস্ট হচ্ছে ওপেন লিখে ওপেন ডেটটা লিখে দিলা, যে ওপেন ডেট লিখে তারপরে তোমার নাম লিখে দিলা প্রয়োজনে, যেমন অনেক লোক ইউজ করে। তো অ্যাটলিস্ট ওপেন ডেট থাকলে কেউ একজন জানবে যে এটা ওপেন করা হয়েছে। তো আর লেভেলিং যদি হাতে লেখা থাকে, ফর এক্সাম্পল
তুমি যখন পিএইচডি তে এক্সপেরিমেন্ট করবা বা মাস্টার্স লেভেলে দেশে বা বিদেশে এক্সপেরিমেন্ট করবা, অন্যের লেখা জিনিস, অন্যের লেভেলিং করা জিনিস, অন্যের বোতল কেউ খুলে রাখছে কি না রাখছে, তোমার মিনিমাম কনফিউশন যদি থাকে, মানে সব সময় সেগুলো অ্যাভয়েড করবা। তুমি সেগুলো ইউজই করবা না, কারণ এক একজন ইউজের ধরন এক এক রকম, ওই কেমিক্যালের কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে সে আরেকজন মিস লেভেলিং করতে পারে, তো আরেকজনের মিস লেভেলিং এর ক্ষেত্রে তুমি হয়তো সেইটা দিয়ে এক্সপেরিমেন্ট করলা, 2 বছর পার করলা, তারপরে ফাইনালি তুমি দেখা যাচ্ছে ডেটা রিপ্রোডিউস করতে পারছো না, কারণ এটা হয়তো আরেকজনের মিস লেভেলিং এর কারণে হয়েছে, বাট তুমি জানো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো সবসময় নিজের কাজ, নিজের লেভেলিং গুলা নিজে করবা এবং ভেরি ক্লিয়ারলি লিখবা, রাইট? অন্যজন যদি যাতে কনফিউশন ভুল না করে, রাইট, তোমারটা দেখে মিসরিড না করে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে কারেক্টলি লেভেলিং, চেক লেভেলিং, এবং তুমি যখন নিজে লেভেল করো, লেভেল মানে তুমি যখন ওই যে ইয়াতে নাম লেখো টিউবের গায়ে, রাইট, নাম্বারিং করো, সেগুলো পারফেক্টলি করবা, করার আগে চেক করবা, এবং কেমিক্যাল যখন কোনো সাবস্টেন্স যখন নিবা, সেটা হচ্ছে তার নামটা কনফার্ম করে নিবা, তুমি কি নাম নিচ্ছ, রাইট, এবং তার কনসেন্ট্রেশন এগুলা লিখে রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, ওকে। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা যখন কিছু কেমিক্যাল ওয়েট নিলা, ধরো ফর এক্সাম্পল ইলেকট্রিক ব্যালেন্সে তোমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তুমি কি নিলা, কপার সালফেট নিলা ধরো ফর এক্সাম্পল, রাইট, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড ইয়া নিলা, তুমি কোনো পাউডার নিলা যেটা হচ্ছে তুমি মেজার করবা, রাইট, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, লবণ হতে পারে, সল্ট, রাইট। তো তুমি নেওয়ার পরে তুমি ইউজও করলা, রাইট, সলিউশন। এখন তোমার আর একটা সলিউশন অন্য জায়গায় আছে, তুমি টাইট্রেশন করার পরে তোমাদের বুলেটে রিমেইনিং কিছু সলিউশন থেকে গেছিল, রাইট, যখন তোমরা এই রিঅ্যাকশন করছিল, টাইট্রেশন রিঅ্যাকশন করছো না ফার্স্ট ইয়ারে, রাইট, স্ট্যান্ডার্ডাইজেশন করছো না, যেটা আননোন থেকে নোন, মানে নোন কেমিক্যাল সলিউশন ইউজ করে টাইট্রেশন করে আননোনের কনসেন্ট্রেশন মেজার করছিলা তোমরা? হ্যালো? জি স্যার। তারপরে রিমেইনিং কিছু বুলেটের নিচে রিমেইনিং কিছু কেমিক্যাল বা সলিউশন থেকে গেছিল, রাইট, ইউজ করার পরে। হ্যালো, তোমরা কি সেই কেমিক্যাল, আনইউজড কেমিক্যাল, রিমেইনিং কেমিক্যাল, মানে ইউজ করার পরে যেটা থেকে গেছে রিমেইনিং, সেটা কি তোমরা আবার অরিজিনাল যে কন্টেইনার থেকে নিছো সেটাতে ব্যাক দাও বা দিয়েছিলা? না স্যার। এই প্র্যাকটিসটা কখনোই করা যাবে না। তোমাদের ব্যবহারের পরে রিমেইনিং যেটা থাকবে সেটা অরিজিনাল কন্টেইনারে নেওয়া যাবে না, কারণ তোমরা whenever you are using that chemical, right, or during preparation of the solution, during the measurement, right, there might be the chemical contaminations, right, or at least it will go through some environmental exposures, right? তোমরা যখন এই ইয়াগুলো করো তখন হচ্ছে অন্য কোনো কেমিক্যাল দ্বারা, কেমিস্ট্রি দ্বারা, তোমার হাত দ্বারা, এনভায়রনমেন্ট দ্বারা সেটার মধ্যে কন্টামিনেশন হতে পারে ওই কেমিক্যাল গুলো, রাইট, কন্টামিনেশন হতে পারে। এবং আর একটা হচ্ছে অ্যাটলিস্ট এটা লং টার্ম এনভায়রনমেন্টে এক্সপোজার ছিল, এটা কন্টেইনারের মধ্যে এমন এনভায়রনমেন্টে ছিল না যে এটা কোনো মানে তার রিঅ্যাকশন বা তার কোয়ালিটি, রাইট, এগুলো চেঞ্জ হতে পারে ডিউরিং বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল এক্সপোজার। তো সেটা তুমি যখন অরিজিনাল কন্টেইনারে ব্যাগ দিবা তখন হচ্ছে সব কন্টামিনেশন হয়ে যাবে, তার কোয়ালিটি ঠিক থাকবে না। এরপরে তোমার পরে যারা ইউজ করবে তারা অরিজিনাল ডেটা পাবে না, বা ডেটা যেটা পাবে সেটা হয় মিসরিড করবে, অথবা হচ্ছে তোমার ওকে বায়াস ডেটা দিতে পারে, অথবা কেমিক্যালটাই নষ্ট হয়ে যেতে পারে। সব ক্ষেত্রে হয়তো হবে না, রাইট, যারা কেমিস্ট্রিতে ক্যালসিয়াম কার্বনেটের চুন না ওটা নিয়ে রিঅ্যাকশন করবে তাদের ক্ষেত্রে খুব বেশি ইফেক্ট পড়বে না, কিন্তু তুমি যদি খুব ভেরি সেনসিটিভ রিঅ্যাকশন করো মলিকুলার লেভেলে, বায়োকেমিস্ট্রি লেভেলে, এনজাইম লেভেলে, রাইট, প্রোটিন ফাংশন টেস্ট, কনসেন্ট্রেশন টেস্ট, সেগুলাতে এটা কি হবে, ইফেক্ট করবে। সো এই জন্য নেভার রিটার্ন এনি কাইন্ড অফ আনইউজড কেমিক্যালস টু দা অরিজিনাল কন্টেইনার। ক্লিয়ার? এবং তোমরা যে রিমেইনিং যে কেমিক্যাল গুলো থাকবে সেইগুলো হচ্ছে তোমরা হ্যাজার্ডাস কম্পাউন্ড হিসেবে আলাদা একটা কন্টেইনারে সাধারণত রেখে দিবা, সেটা আবার যে কোনো ভাবে মানে গার্বেজ করবো না বা করবো না, ড্রেনেজ করবো না, ড্রেনের মধ্যে ফেলে দিবা না, কারণ সবকিছু ড্রেনে ফেলা যায় না, রাইট, কিছু আছে এনভায়রনমেন্টাল টক্সিক, রাইট, সেগুলো আলাদা ডিসপোজ করতে হয়। আমাদের দেশে খুব একটা, তোমরা কি আমাকে শুনছো?
আমাদের জি স্যার। মধ্যে আমাদের দেশে খুব একটা কমন প্র্যাকটিস আছে, তোমরা এই কমন প্র্যাকটিস গুলো বাহিরে পাবা না আর কি। হ্যাঁ, যদি তুমি ইউরোপে বা আমেরিকা বা জাপানে, এশিয়া কোনো দেশে বা অন্য ইউরোপ আমেরিকা উন্নত কোনো দেশে পিএইচডি করতে যাও, তখন আমাদের দেশে যেমন কোনো কিছু সব কিছু গিয়ে ড্রেনে ফেলে দাও না, তো এটা তো আবার হচ্ছে তোমার ড্রেনে যে পানিগুলো আছে রাইট, এগুলা দিয়ে হচ্ছে তোমার হয় নদীতে যায় বা নালায় যায় রাইট, ইন জেনারেল। তো এর মধ্যে তোমার কিছু আছে, যেমন ফর্মালডিহাইড ইউজ করি আমরা রাইট, তারপরে অ্যাসিড ইউজ করি, সবগুলো একসাথে যখন যায় ড্রেনেজের ভিতর দিয়ে, এবং সেই মাটিতে যে মাইক্রোবায়োম গুলো থাকার কথা, ব্যাকটেরিয়া গুলো থাকার কথা রাইট, সেখানে যদি অ্যাসিড পড়ে তখন ওই ব্যাকটেরিয়া কি থাকবে? হেলদি ব্যাকটেরিয়া গুলা সব মারা যাবে রাইট, হয়তো ওই এনভায়রনমেন্টাল একটা ডিজাস্টার সিস্টেম হয়ে মানে তৈরি হবে। তো সাধারণত আমাদের দেশে আমি আমি জানি না এখনো পর্যন্ত কোনো গাইডলাইন আছে কিনা, তো যেগুলাতে ভেরি টক্সিক আনহেলদি কম্পাউন্ডস রাইট, আমরা বাহিরে দেখছি যে তারা হচ্ছে নির্দিষ্ট বোতল আছে, যে বোতলগুলোর মধ্যে আমরা ঢেলে রাখি, তারপরে হচ্ছে ফার্দার ওইগুলো একের পর এক জমাই, মাস শেষে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো আসে যারা এই জিনিসগুলো এসে গাড়িতে করে নিয়ে যায়, তারা নির্দিষ্ট স্থানে গিয়ে ওইটাকে এক্সপোজ করবে বা কিভাবে ইউজ করবে বা রিসাইকেল করবে, গার্বেজ করবে, সেটা তারা জানে, তার জন্য ওইসব কোম্পানিগুলোকে টাকা দিতে হয়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিস গুলো নাই, কারণ আমাদের দেশে এরকম এখনো রিসার্চ এস্টাবলিশ সেটআপই নাই কোনো একটা মিনিস্ট্রিতে। ধরো স্বাস্থ্য মন্ত্রণালয় বলো বা এনভায়রনমেন্টাল মানে সেক্টর যারা দেখে যে মিনিস্ট্রিতে বলো, তাদের কাছে কোনো গাইডলাইনই নাই যে এই মলিকুল গুলা টক্সিক, এই মলিকুল গুলা এনভায়রনমেন্টে গেলে, এই মলিকুল মানে এই কেমিক্যাল গুলা যদি এনভায়রনমেন্টে যায় তাহলে আমাদের এই ধরনের ক্ষতি আসবে। মিউনিসিপ্যালিটিস যারা তোমার হচ্ছে যে কি বলে মিউনিসিপ্যালিটিস মেয়র, যেটা ধরো তোমার গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র আছে না, বা সিটি কর্পোরেশনে এরকম কিন্তু সায়েন্টিফিক অফিসার নাই যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পানি বা মাটি টেস্ট করে দেখবে যে কি পরিমাণ কেমিক্যাল এখানে যাচ্ছে বা এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে। তারা যদি এইভাবে মেজার করতো, মেজার করার পরে যদি দেখতো যে না, আমি তোমাদেরকে বলছি এগুলা তোমাদের সাধারণ মানে তোমরা অ্যাজ এ লাইক ভেরি গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি, তোমরা যখন এগুলা জানবা তখন যে কোনো একটা সেক্টরে গিয়ে তোমার নলেজটা তুমি ব্যবহার করতে পারবা যে হ্যাঁ এভাবে তো হচ্ছে, আমাদের এভাবে করা উচিত রাইট। ইভেন তোমাদের মধ্যে কেউ যদি কোনোদিন সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে বা তাদের সাথে দায়িত্বে যারা আছে তাদের সাথে নলেজ এক্সচেঞ্জ করার সুযোগ থাকে কোনো সভা সেমিনার বা মিটিং এর মাধ্যমে, তোমরা কিন্তু তাদেরকে এই নলেজটা দিতে পারো ইন ফিউচার রাইট। I'm pretty sure that some of you might get some opportunity in very near future that you can exchange your knowledge or views, right? Whenever you have a chance to have meeting with the municipalities people or with their scientists or some people, those are leading the municipalities, right? Clear? So, সেই ক্ষেত্রে তোমরা কি শুনতেছো আমাকে নাকি? জি স্যার। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলা যেটা মানে তোমাদের খেয়াল রাখতে হবে যে মানে ডিসপোজেবল, এখানে যে ডিসপোজের কথা লেখা নাই, যখন তোমরা কোনো কেমিক্যাল ডিসপোজ করবা যে সেই কেমিক্যাল গুলা কি, তার সাইড ইফেক্ট গুলা কি থাকতে পারে, এনভায়রনমেন্টাল কি ধরনের ক্ষতি করতে পারে রাইট। আমি জানি আমি যখন যে ল্যাবে কাজ করছিলাম তারা হচ্ছে আনকনসার্ন, তাদের কোনো ধারণা ছিল না বা তারা এই জিনিসটা হয়তো খেয়ালই করেনি। নতুন একটা মানে জাপানের চিবা সিটিতে মিউনিসিপ্যালিটিস থেকে তোমার হচ্ছে মিউনিসিপ্যালিটিস রাইট, তোমার ওই সিটি মেয়র হচ্ছে আইসা আমাদের চিবা ক্যান্সার সেন্টার রিসার্চ ইনস্টিটিউটকে কত মনে হয় 2 বিলিয়ন হচ্ছে ইউএস ডলার হচ্ছে জরিমানা করছে, ওই হসপিটালটাকে জরিমানা করছে তোমার হচ্ছে ওই সিটি মেয়র। হ্যাঁ, কারণটা হচ্ছে তাদের সায়েন্টিস্টরা খুঁজে পাইছে যে কিছু বিষাক্ত কেমিক্যাল গেছে, তো সেইগুলা হচ্ছে তারা মানে পাইছে এবং সেগুলা গেছে এই ক্যান্সার সেন্টারে এইসব কেমিক্যাল ইউজ করছে এবং এদের ড্রেনেজ থেকেই সেগুলো পাস হয়েছে, এগুলা কিন্তু তারা প্রুফ করছে। বুঝতে পারছো? তাহলে দেখো তাদের সোশ্যাল লাইফ কতটা সিকিউরড আর আমাদের সোশ্যাল লাইফ কতটা ইনসিকিউরড। তারপরে চিবা ক্যান্সার সেন্টার সেটার জন্য সরি বলছে, যেহেতু এটা তারা কনসার্ন ছিল না, তারা ভুল বুঝতে পারছে এবং এরপর থেকে প্রপার স্টেপ নিবে, তারপরে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, মানে আন্ডারটেকিং নেওয়া হয়েছে আর কি রাইট। কি বলে আমরা বাংলায় কি বলি এটাকে, মুসলেকা দেওয়া রাইট। জি স্যার। তো তোমাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো যে তোমরা যখন ডিসপোজ করবা কোনো কেমিক্যাল বা যদি কোনো অ্যাসিড করো, ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড তোমরা পানিতে ঢালো নাকি কখনো? এরকম এক্সপেরিমেন্ট করো নি রাইট? তো
কোনো No, sir. হ্যাঁ কিছু কেমিক্যাল আছে যেগুলো হচ্ছে তোমরা শুধু আলাদা এক্সপোজ করবা, একটা নির্দিষ্ট জায়গাতে রাখবা, তারপরে তোমরা যদি না জানো কোথায় ঢালবে, অ্যাটলিস্ট যারা ল্যাব টেকনিশিয়ান বা অন্য যারা স্টাফ আছে, তোমাদের টিচার আছেন, তাদেরকে বলবো, জিজ্ঞাসা করে নিতে পারো। আমাদের দেশে অ্যাটলিস্ট যে স্যার এটা তো অ্যাসিড, এটা কি ড্রেনে ঢালা ঠিক হবে কিনা স্যার, এটা কি এখানে রেখে দিব স্যার, এটা আলাদা রেখে দিলাম স্যার, কিভাবে রাখলে তারা সেটা মেজার করবে, রাইট, যেটা ঢালা ঠিক না, তোমার হচ্ছে ড্রেনেজ করা ঠিক না নরমালি। তো হ্যাজার্ডাস এই কম্পাউন্ড গুলোকে বলা হচ্ছে কেমিক্যালি দ্য এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস কম্পাউন্ড, রাইট, উই ডু ইউজ ডিউরিং আওয়ার এক্সপেরিমেন্ট। এটা নন নেসেসারি। ওকে, ইটস নট নেসেসারি। এগুলো অ্যাপারেটাস, তোমরা তো সব অ্যাপারেটাস গুলোর নাম জানো, রাইট? আমার ধারণা এই সব অ্যাপারেটাস গুলাই তোমরা এইচএসসি এর আগেই পড়ে ইউজ করে আসো, রাইট? এখানে এসে রিপিট করছো হয়তো ফার্স্ট ইয়ারে। তোমাদের কেউ একজন নামগুলো বলো তো, আমি দুই একটা নাম ভুলে গেছি, বুঝছো? তোমাদের থেকে তুমি বললে আমি হয়তো মনে করতে পারবো, বলো তো একজন। ফার্স্টেরটা তো বিকার, সেকেন্ডটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, আচ্ছা, তারপর থার্ড এটা হচ্ছে স্যার মেজারিং ফ্লাক্স। জানি। সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার। আচ্ছা, গুড, দেন। তারপর হচ্ছে গোলটলীয় ফ্লাক্স মনে হয়। বাংলাটা খুব তারপর সুন্দর। তারপরটা হচ্ছে স্যার যেটা ওই যে ব্যালেন্স, ইলেকট্রিক্যাল ব্যালেন্স। ইলেকট্রিক ব্যালেন্স, এন্ড দেন দেন এটা হচ্ছে স্প্যাচুলা, না না না, এটা কি যেন, এটা হচ্ছে Dropper. ড্রপার, এটা ফানেল। দেন এটা স্যার মনে আসতেছে না। অন্য কেউ হেল্প করো তো দেখি, অন্য কেউ পারো কিনা, একজন না পারলে সবাই মিলে তো পারার কথা, রাইট? এটা জার বলে ইউজুয়ালি, রাইট? ওকে আরেকটা নাম স্যার, আছে, এটা কি বলে? আর স্যার এগুলো হচ্ছে গ্লাস রড, আর এটা হচ্ছে পিপেট। রাইট। আর কেউ? অন্য কেউ? আর সবাই তো, তার মানে সবাই জানো, রাইট? জি স্যার। আর এই যে জারগুলো বলা হয়, এটা এই জারগুলো সাধারণত কিসের কারণে ইউজ করা হয় জানো তো, রাইট? ডেসিকেটর সম্পর্কে ধারণা আছে তোমাদের? বেসিক্যালি ইউজ গুলো এরকম, এখানে হয়তো তোমার ওই যে স্টোন বা ড্রাই কিছু ইয়া থাকে, যেখানে তোমার হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে রাখলে ওখান থেকে তোমার যে ভেপারাইজেশন হয়, বা ভিতরে যে ইয়াটা থাকে না, তোমার ওটাকে কি বলে, এয়ার, রাইট? তো এয়ারটাকেও ড্রাই করে ফেলে আর কি। ধরো তুমি একটা কেমিক্যালকে ইয়া করে মানে ড্রাই করছো, রাইট? ড্রাই করার পরে রিমেইনিং কিছু ময়েশ্চার থেকে যায় না, যে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করার জন্য ডেসিকেটর বলে বা জার বলে, এইসব জারে রাখতে হয়। এখানে ইউজ বিভিন্ন ধরনের হতে পারে আর কি, হ্যাঁ। তো জাস্ট এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি, বিভিন্ন ধরনের ইউজই হতে পারে। ইন নর্মাল তোমাদের এরকম বড় একটা জার পাবা, ডেসিকেটর বলবে সেটাকে, তার মধ্যে হয়তো এই যে পাথর টাইপের বা অন্য কিছু জিনিস থাকবে, যেগুলো হচ্ছে তোমার এয়ার থেকে ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে আর ওই ভিতরে কেমিক্যালটাকে ড্রাই করে ফেলবে। ক্লিয়ার? তো তোমরা এগুলো সবই জানো, বরং আমি ইউজ করি না অনেকদিন এগুলো আর কি। তারপরে তোমরা এই যে ইয়াটা বললা, এটার নাম বললা বিকার, রাইট? বিকারের বিভিন্ন রকম সাইজ আছে, তোমাদের হচ্ছে কি পরিমাণ অ্যামাউন্ট নিবা। তো এই এখন এখানে কোশ্চেন আছে যে ছোট বড় আমি কেন নিব, যদি তুমি খুব স্মল অ্যামাউন্ট বা স্মল ভলিউমে নাও, সেক্ষেত্রে বিকার গুলো যদি ভেরি স্মল হয় এবং এর লাইনিং গুলো খুব সহজ না সঠিক মেজারমেন্টের জন্য, আর যদি তোমার ভলিউমটা খুব বেশি, মানে কিছু রিয়াকশন আছে যে সামান্যতম পরিবর্তন হলেই ভলিউমে কনসেন্ট্রেশন বা রিঅ্যাকশনের মানে হেপটিক সেন্সরটা অনেক বড় ধরনের পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রে ভেরি সেনসিটিভ স্মল অ্যামাউন্ট স্মল টাইপের বেকারি ব্যবহার করা ভালো, নতুবা বড়টা ইউজ করতে পারো। ক্লিয়ার? ওয়েল,
দেন এগুলা ইয়া কথা মানে খুব সহজ কথা যে তুমি কি কি ভাবে মিক্স করতেছো। তো বিকার গুলা আর কনিক্যাল ফ্লাস্ক গুলা এগুলা তোমার ইউজ করা হয় হচ্ছে মিক্সার করার জন্য বা সলিউশন করার জন্য, রাইট? আর 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 তোমরা যে এই সিলিন্ডার কথা বলছিলা, রাইট? এটাকে বলা হয় গ্রাজুয়েটেড সিলিন্ডার। গ্রাজুয়েটেড সিলিন্ডারে হচ্ছে তোমার এই যে এটা ইউজ করা খুবই স্মুথ এবং ব্যবহার করা এটাই সবচেয়ে বেশি মানে রিলায়েবল এবং ম্যাক্সিমাম ইউজ করছি ইভেন আমি নিজেও, রাইট? তুমি যখন প্রচুর পরিমাণে বাফার বানাবা, জানো তো না? তোমরা যখন বাফার বানাবা বা সলিউশন বানাবা তখন প্রথমে এটা দিয়ে হচ্ছে মেজার করবা, মেজার করে মানে প্রত্যেকটা লাইনিং এ মেজার করা, এবং এটা খুব সহজ সূক্ষ্মভাবে মেজার করা যায়। কিন্তু এই মেজার করার ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, তোমরা তো জানো না তোমরা কি শুনতে পাচ্ছ নাকি আমি বলে যাচ্ছি শুধু? শুনতেছি স্যার। ওকে, স্যার শুনতেছি। তোমরা এই অলরেডি জানো তোমরা যখন হচ্ছে টাইট্রেশন করছো, whenever you did titration, right, using the burette, then you used or noted the volume, right? The volume of the volume or amount, right? Usually you used volume in milli, right? কত ml তোমরা ইউজ করছো বুরেট থেকে। তখন তোমরা the way you viewed through this like marks, right? যে এখানে যে মার্কিং গুলো করা আছে তোমরা কিভাবে দেখছো, রাইট? নিচের থেকে দেখলে উপরের দিকে যদি দেখো তাহলে তোমার ভলিউমটা সাধারণত বেড়ে যাবে, রাইট? কারণ কিভাবে দেখা দেখতো নেক্সট স্লাইডে থাকতে পারে, রাইট? ওকে, তোমরা এই স্লাইডটা দেখো, রাইট? সাধারণত যখন আমরা গ্রাজুয়েটেড সিলিন্ডার ইউজ করি বা তোমার হচ্ছে ওই যে গোলতলীয় ফ্লাক্সের কথা তুমি বললা না, ওইসব ফ্লাক্সে যখন তুমি ভলিউম কাউন্ট করো তখন দেখো সাধারণত সারফেস টেনশনের কারণে এই 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 ডান দিকে দেখো যে ইয়াটা মানে ভলিউমের যে লাইনিংটা একটু বাঁকা হয়ে যায় না তোমার এই যে ইসের মতো, সার্কেলের মতো? এটা কি কারণে হয়? সারফেস টেনশন, কেমিক্যালের প্রপার্টি, সরি লিকুইডের প্রপার্টিস না এটা। তো তুমি যখন হচ্ছে নিচ থেকে উপরের দিকে দেখো, রাইট, আর একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে দেখো, তখন তোমার এই লাইনিংটা কম বেশি হতে পারে না, লাইনের পজিশনটা? এটা কি বুঝতে পারো? হ্যালো, তো কারেক্ট লাইন হচ্ছে সবসময় স্ট্রেট। তোমার যে 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 এটাকে কি বলে, কেভের মতো আছে না, এটা স্ফেরিক্যাল কেভ, রাইট? কেভের তলানিতে যেটা স্ট্রেট লাইন আছে এটা হচ্ছে এক্সাক্ট মেজার করা। তো এই ব্যাপারটাতে কিভাবে তুমি হচ্ছে ভলিউম মেজার করতেছো সেটা তোমাকে হচ্ছে কেয়ারফুল থাকতে হবে যখন তুমি গ্রাজুয়েটেড সিলিন্ডার ইউজ করো আর কি। গ্রাজুয়েটেড সিলিন্ডার মানে এই সিলিন্ডারটা, কারণ এটা এদিক থেকে একটু উপর থেকে নিচে আসবে, তার মানে হচ্ছে রেডিয়াস টাইপের আসবে ভলিউমের লাইনিংটা, রাইট? তো তুমি সবসময় হচ্ছে তোমার গ্রাজুয়েটেড সিলিন্ডারের মানে বটম বটম কারেক্ট লাইনটা নিবা আর কি। যে এখান থেকে এটা দেখতে পাচ্ছো, কারেক্ট লাইন অফ ভলিউম লো রিডিং, মানে তুমি যদি হচ্ছে উপর থেকে নিচের দিকে দেখো তখন তুমি হচ্ছে ভলিউমটা বেসিক্যালি একটু কম নিবে, কোথা দিয়ে যাবে সেটা দেখছো, রাইট? কি পরিমাণ ভলিউম কম হবে। আবার হচ্ছে তুমি যদি নিচ থেকে উপর দিকে দেখো তখন কি হবে? কেউ কথা বলছো না কিন্তু, বোরিং লাগছে, রাইট? স্যার বুঝতে পারতেছি না। তোমরা যখন সিলিন্ডার গোলতলীয় ফ্লাক্সের কথা বলছো আর হচ্ছে গ্রাজুয়েটেড সিলিন্ডারের কথা বলছি, এটা যখন ভলিউম মেজার করো তখন ভলিউমটাতে যে তোমরা কত ml নিছো, রাইট? এই ml এর যে লাইনিং গুলো আছে, মিলিলিটার মিলিমিটার আছে না এরকম, এই লাইনিং এ যেখানে তুমি মার্কিং পয়েন্ট নাও, লিকুইড সাধারণত মার্কিং পয়েন্ট টু এন্ডে সমান থাকে না, এটা একটু বাঁকা কার্ভ আকারে থাকে, রাইট? সেই কার্ভের পিকচারটা হচ্ছে এখানে। তুমি এই যে কালো যে ইয়াটা আছে না, কার্ভ লাইনিং, এরকম তো থাকে না কনিক্যাল ফ্লাক্সে, গোলতলীয় ফ্লাক্সে? জি স্যার, এটা লোয়ার মিনিসকাস বলে, লোয়ার মিনিসকাসটা আমরা নিব। কি বলে? লোয়ার মিনিসকাস মেবি বলে, রাইট। তো তোমরা এইটার মেজারিংটা হচ্ছে সবসময় কারেক্ট, মানে এই যে যে কেভ মানে ইয়া আছে না, স্পেরিক্যাল কেভ টাইপ যেটা আছে, এটা মানে তোমার এটার একটা ইয়া আছে, মেজারমেন্ট আছে আর কি তোমার। তো ইউজুয়ালি যখন গ্রাজুয়েটেড সিলিন্ডার নিবা
আর হচ্ছে কনিক্যাল ফ্লাক্স নিবা, তখন মেজারের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে কার্ভ টাইপের যে লাইনিংটা আছে, লাইনিং এর ইমিডিয়েট নিচের থেকে ইয়াটা নিবা, যেখানে এই যে মিডিলে স্ট্রেট যে লাইনটা আছে এই পর্যন্ত মেজারমেন্ট নিলে ঠিক আছে, দ্যাট শুড বি ফাইন। জাস্ট এতটুকু, আর কিছুই না। আমি তোমাদেরকে হয়তো তোমাদের মতো সুন্দর ভাষায় বলতে পারলাম না, বাট তোমরা এটা জানো যে এই যে কার্ভ সারফেস আছে না, সারফেসে যে কার্ভ আছে, কার্ভের নিচে একদম স্ট্রেট লাইনে ভলিউমটা নিবা। দেখাইলে তোমাদের জন্য খুব সহজ হতো। ওকে, যেটা বললাম আর কি, যে কিভাবে ভলিউমটা নিতে হবে সেটাই লেখা আছে এই স্লাইডে। এইখানে বোঝা আছে রাইট? তোমাদের ওই যে কি যেন বললা, একজন গোলতলীয় ফ্লাস্ক না, এইখানে তুমি ডান পাশের পিকচারটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এই যে এখানে দেখো, তুমি যে নিচে তোমার অ্যাকচুয়ালি লাইনিংটা আসবে কোথাতে, মানে তুমি যদি ভুল করে উপর দিক থেকে দেখো তুমি, তাহলে হচ্ছে একদম কালো যে তোমার ইয়া আছে না, কি ইয়া টাইপের, এটা যে কার্ভ টাইপের যে ইয়াটা আছে, তুমি উপরের দাগটা নিবা আর কি, এই দাগটা মানে উপরের মার্কিংটা পর্যন্ত নিবা। কিন্তু তুমি যদি নিচ থেকে দেখো তাহলে তুমি নিবা হচ্ছে এই লাইন থেকে, আর যদি তুমি স্ট্রেট দেখো তাহলে নিবা এই লাইন থেকে। মানে এখানে 3-4টা লাইন আছে, মানে অ্যাটলিস্ট 2-3টা মার্কস হচ্ছে কম বেশি হবে। তো এই 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 পরিমাণে ভলিউম হচ্ছে কম হবে। তোমাদের এখানে লেখা আছে, এক্সাম্পল দিয়ে আছে, দ্য লেভেল স্কেল মার্কিং আর 8 ml, রাইট? তো 8 ml এর পরে কত নিচে আছে 6 ml, 6 ml থেকে 1 2 3, তুমি হচ্ছে একদম যদি নিচ থেকে স্ট্রেট লাইনে দেখো তাহলে হচ্ছে 6.123, রাইট? 6.3। কিন্তু কেউ যদি একদম নিচ থেকে দেখে তাহলে সে আরো বেশি, মানে বলে উপর থেকে দেখলে সে নিবে হচ্ছে কত, দেখো 6.12345, 6.5 নিবে। তার মানে এই যে 0.2 ভলিউম কম বেশি হবে সবসময়, তুমি উপর থেকে দেখছো না নিচে থেকে দেখছো। তো টাইট্রেশনের ক্ষেত্রে যখন তুমি নন ভলিউম দিয়ে এই ইকুয়েশন করতেছো, রাইট? টাইট্রেশনের ওই ইকুয়েশনটা কি ছিল? V1S1 = V2S2, রাইট? V1 S1 V2 S2, জি স্যার। রাইট। তো তোমরা ওই ভলিউমের জায়গাতে তখন এই কম বেশি হবে, যার কারণে এক একজনের আনসারও এক এক রকম হতে পারে। একই পরিমাণ সবকিছু একই রিঅ্যাকশন দেওয়ার পরেও তোমাদের দুইজনের মধ্যে রেজাল্টের ভ্যারিয়েশন কিভাবে হতে পারে, জাস্ট এই গ্লাস সিলিন্ডার বা কনিক্যাল ইউজ করে এই ভলিউম ঠিক মতো মেজার নেওয়ার কারণে। তো এটা হচ্ছে আরেকটা ব্যাপার, যে তোমরা যখন কোনো কিছুর মেজারমেন্ট করো, সেটা ড্রাই সাবস্টেন্সই হোক আর হচ্ছে লিকুইড সলিউশনই হোক, সেটার মেজারমেন্টটা তোমাদের ক্ষেত্রে সবসময় একই রকম এবং পারফেক্ট ওয়েতে হওয়া উচিত। একটা উপর থেকে দেখলা এরকম, আর একটা নিচ থেকে দেখলা, দুইটা দেখে তুমি ইয়া করলে দেখা, মানে মেজার করলে বা ইকুয়েশন যখন করবা তখন কিন্তু ঠিক হবে না। এই রকমের মিস্টেক হবে বা ভুল হবে, মানে ভুল হবে না ঠিক, এটা হচ্ছে ইরর হবে, একটা নির্দিষ্ট ইরর রেট পাবা, যেটাকে বলা হয় হচ্ছে হ্যান্ড ইরর। হ্যাঁ, তো হ্যান্ড ইরর ক্ষেত্রে যেটা হয়, পৃথিবীর যত বড় বড় ল্যাবই হোক, প্রত্যেকটা ল্যাবেরই একটা নিজস্ব হ্যান্ড ইরর আছে। তো একই এক্সপেরিমেন্ট একই ডেটা তুমি যদি 2-3টা ল্যাবে পাঠাও, মানে এক্সাক্ট পাবা না, কিছুটা চেঞ্জ পাবা। এটাকে বলা হচ্ছে তোমার ওই হ্যান্ড ইরর বা ল্যাবরেটরি ইরর আর কি, মানে এটা পার্সোনাল ইরর আর কি। ওকে, তারপরে এটা হচ্ছে এখানে ছবি যেটা দেখছো, এটা একটা বুরেট, রাইট? তো বুরেটে তোমরা যে টাইট্রেশন তোমরা করছো, যদি যেহেতু সেহেতু এগুলা বুরেটের ফানেল তোমরা যা যা ইউজ করছো, রাইট? তো এগুলার নাম তোমরা মানে জানো, রাইট? এই বুরেট যে ইউনিফর্ম বোর্ডগুলো, এগুলা তোমাদের কি বলা লাগবে, রাইট? তোমরা এগুলো জানো। দেন মেজারমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে বললাম যে ব্যাপারগুলোতে খেয়াল রাখতে হবে। মেজারমেন্ট, ওকে। আর এগুলা কিভাবে সেট করতে হয়, কিভাবে, ও তোমরা আরেকটা জিনিস, ওই প্রিকশনের ক্ষেত্রে তোমাদের ল্যাবরেটরি প্রিকশন বলি নাই, এখানে 1 বাই 1 বলতেছি আমি, তারপরে ইন জেনারেল আবার লাস্টে বলতেছি ইন জেনারেল ডিসকাশনে। ভলিউম মার্কের ক্ষেত্রে যে এখানে কিছু কথা বলছে আর কি। তোমরা পিপেট গুলো তো দেখছো না, পিপেট ইউজ করছো না? 10 ml, 9 ml, 15 ml, 25 ml পিপেট ইউজ করছো না? জি স্যার। সেই সব পিপেটের ইয়াটা ভলিউম মার্কিং টার্কিং তো সম্পর্কে তো তোমাদের ধারণা আছে, রাইট?
লাস্টে রিমেইনিং কতটুকু থাকে এটা যদি করে থাকো তাহলে এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, কারণ এখানে কিছু ইয়া আছে যে 0 থেকে 9 পর্যন্ত থাকে বা 10 পর্যন্ত থাকে, যদি কিছু আছে পয়েন্ট অন মার্কিং থাকে তারপরে হচ্ছে 9 পর্যন্ত থাকে। তো সেই ক্ষেত্রে 0 থেকে যদি 10 পর্যন্ত থাকে দ্যাট মিন্স টোটালটা নিলেই 10 ml হয় ফর এক্সাম্পল। আর যদি তোমার আলাদা নিচ থেকেই মার্কিং থাকে শুরু হয় ধরো এই পয়েন্ট থেকে একদম ডান পাশেরটা দেখো, তখন তুমি 10 ml নেওয়ার পরেও কিছুটা রিমেইনিং থাকবে, সম্পূর্ণ ছেড়ে দেওয়া যাবে না আর কি। এই মার্কিংটা হচ্ছে কেয়ারফুলনেস এর উপর, এটা নির্ভর করে কোন পিপেটটা তুমি ইউজ করতেছো তার উপর আর কি। তোমরা খুব বোর ফিল করছো রাইট? তোমাদের কি 5 মিনিট ব্রেক দিব নাকি, কফি ব্রেক? স্যার 5 মিনিটে কফি বানানো যায় না। খাওয়া তো যায় না। স্যার 5 মিনিট নিয়ে ছুটি দিয়ে দিলে ভালো হতো। বুঝিনি। আরো 5 মিনিট ক্লাসের পরে ছুটি ছুটি চাচ্ছ তাই? তার মানে তোমাদের আরো অনেক কিছুই আছে যেগুলো ক্লাস থেকে বেশি এনজয়েবল, রাইট? দ্যাট ইজ গ্রেট। At least I am happy to know that you have things to enjoy, right? At least you are not bored fully, right? স্যার Except on অ্যাকচুয়ালি তা except না, on classes. অনলাইনে তো এই জন্য প্র্যাকটিক্যাল ক্লাসগুলো একটু প্যারা হয়ে যাচ্ছে স্যার। অফলাইনে হইলে আলহামদুলিল্লাহ ভালোই হইতো। না স্যার সেটা ঠিক। অনলাইনে স্যার ওই যে কানে এতক্ষণ ইয়ারফোন দিয়ে রাখছে, তারপর ফোনের দিকে তাকায় থাকতে খুব কষ্ট হয়, এগুলো না একটু সমস্যা। বুঝলি, তারপরে মানে এটা স্যার হচ্ছে যদি ব্রেনের তোমার ইন্টারেস্ট থাকে। উপর স্যার প্রেসার পড়ে বেশি। ফোনে কথা বলতে পারো, রাইট? ইভেন তোমার ইন্টারেস্ট হচ্ছে ফ্যাক্ট, যদি তোমার কোনো জায়গায় যদি ইন্টারেস্ট থাকে তুমি হচ্ছে সেই জায়গাটাতে, এখানে ব্যাপারটা হচ্ছে অনলাইনের কারণে এটা ইন্টারেস্ট হয়তো তোমাদের কম। ধরো তোমরা যখন ফোনে সিনেমা দেখো তখন সিনেমার প্রতি ইন্টারেস্ট থাকে, স্ট্রেস থাকে না, রাইট? তোমাকে যখন একাডেমিক বই পড়ানো হয় তখন কিন্তু সমস্যা নাই, কিন্তু যদি বলা হয় যে কি রবীন্দ্রনাথের সোনার তরিত কবিতা, রাইট? যদি কোনো উপন্যাসের কথা বলা হয়, কালজয়ী উপন্যাস, তাহলে দেখবা যে পড়তে কিন্তু ভালো লাগে, কারণ ওটার মধ্যে স্ট্রেস থাকে না, এটা আমি বুঝি। তো ব্রেক নিলে হয়তো তোমরা একটু কাম ব্যাক করতে পারো, মাঝখানে একটু গল্প টল্প করলে কাম ব্যাক করতে পারো, সেটাও যদি মানে 2 ঘন্টা অনেক বেশি তোমাদের জন্য, এটা আমি বুঝি। তারপরেও আমি শুনছি অনেকের হয়তো 7 ঘন্টা 6 ঘন্টাও নিতে হবে। হ্যাঁ, এটা আমার জন্য ডিফিকাল্ট, অন্যদের জন্য হয়তো ডিফিকাল্ট, বাট আমার চেয়ে অন্যদের ইন্টারেস্ট হয়তো বেশি, বুঝতে পারছো? তো তোমরা অ্যাটলিস্ট টোটাল লাইফে বোর্ড হয়ে যেও না, ভালো লাগলে এটা ভেবে যে কোনো কিছু না কিছুতে তোমাদের ইন্টারেস্ট আছে। আর একটা জিনিস, তোমাদের আমি যখন কুইজ নিলাম তখন তোমাদের হচ্ছে কতজন ছিল, প্রায় 67 জন না 57 জন? 57 জন বা 58 জন হচ্ছে কুইজ দিছে আর কি। আচ্ছা, আমি 58 জনের রেসপন্স পাইছি না, কুইজ 59 জনের, বুঝলাম না কেন কিভাবে মার্কিং করলাম। তো তোমরা বলছিলা 57 জন তোমাদের স্টুডেন্ট, এই 2 জন কোথা থেকে আসলো? আমার মনে হয় কেউ ডাবল সাবমিট করছে। আমি যখন রেজিস্ট্রেশন আইডি দেখলাম তখন পাইলাম কম, 2টা কম পাইছি, কিন্তু আমি যখন আনসার শিট দেখলাম তখন আমি 2টা বেশি পাইছি। তার মানে একই লোকের 2টা সাবমিট হইলে তার অ্যাটলিস্ট 2টা ইমেইল অ্যাড্রেস লাগবে, রাইট? তোমরা যখন সাইন ইন করছো, তোমরা যখন ইয়াতে গুগল ডকে আনসার করছো তখন তোমাদের ইমেইল দিয়ে সাইন ইন করতে হয় না? জি স্যার। তোমাদের মধ্যে যদি কেউ টেকনিক্যালি সলভেন্ট হও আর কি, টেকনিক্যাল নলেজ খুব হাই থাকে, আমাকে একটু বোঝাও, যদি সে 2টা বেশি আসে তাহলে সে কি 2টা ইমেইল থেকে 2টা মেইল করলো, মানে 2টা রেসপন্ড করছে 2টা ডিভাইস থেকে? করা যেতে পারে স্যার। স্যার রেজিস্ট্রেশন নাম্বার তো ছিল, তো কেউ যদি রেজিস্ট্রেশন তার নাম্বার রেজিস্ট্রেশন ধরে নাম্বার আমি 2 বার যখন, দেয় হ্যাঁ, তাহলে তো দেখা যাবে। স্যার আপনি রেজিস্ট্রেশন নাম্বার স্যার ধরে আমি যখন করছি তোমার মার্কিং করছি তখন আমি পাই 57, কিন্তু আমি যখন ইমেইল ধরে করছি তখন আমি পাচ্ছি 59 নাম্বারিং। যার কারণে আমি হচ্ছে সরাসরি তোমাদের রেজিস্ট্রেশন ইমেইল থেকে রেজিস্ট্রেশন ওখানে সরাসরি কপি করে পেস্ট করে ওভাবে তোমাদের হচ্ছে মার্কিং করতে পারি নাই, আমাকে অন বাই অন ধরে ধরে মার্কিং করতে হয়েছে ম্যানুয়ালি। তোমাদেরকে আমি ডেটা পাঠাইছি সেটা ঠিক আছে, কিন্তু
আমাকে ম্যানুয়ালি কাজটা করতে হয়েছে। আমি কাজ কমানোর জন্য গুগল ডকে সব সিস্টেম করছিলাম, কিন্তু কেউ তোমাদের একাধিক ডিভাইস ইউজ করছো আই গেস। স্যার অনেক সময় জমা দেওয়ার পরে সাবমিট অ্যানাদার রেসপন্স একটা অপশন আসে, তো ওইখানে যদি কেউ আবার করে থাকে তার হয়তো ডাবল। ও কিন্তু আমি অফিসিয়াল মানে কেউ একবারের বেশি দুইবার সাবমিট করতে পারবে না, সেটা লিখছিলাম, সেটাই করে দিছিলাম। তো সেই ক্ষেত্রে কেউ হয়তো, আমার ধারণা কেউ ডাবল ডিভাইস ইউজ করছে, যার হচ্ছে ডিভাইসের একটা ইমেইল আছে। তোমরা টেকনিক্যালি অনেক সলভেন্ট আমাদের থেকে, এর জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে আর কি, বুঝছো? ও আমাদেরই হয়তো একটু কেয়ারফুল হইতে হবে, নতুবা একটু কাজের লোড বেড়ে যাবে আর কি। ব্যাপার না, ইটস ফাইন। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম ঘটনাটা কি। আর তারপরে এই যে তোমরা এই ফিগারটা দেখো, টেকনিকটা তোমরা যখন ওই যে গোলতলীয় ফ্লাক্সে ফানেল, রাইট, ফানেলে যখন ওই যে গ্লাস রড দিয়ে যদি ঢালো, তোমাদের এখানে ফিল্টার ইউজ করো, রাইট? তো সরাসরি ফিল্টারের উপরে রাখলে তোমার হচ্ছে কিছু পরিমাণ সলভেন্ট হচ্ছে সলিউশনটা হচ্ছে নষ্ট হয়ে যায়, মানে সিস্টেম লস হয়, রাইট? আবার হচ্ছে তুমি ওই ফিল্টার গুলোর ওই যে আপার লেভেলে নিচ দিয়েও চলে যায় আর কি, ফিল্টার হয় না। তো তুমি যদি গ্লাস রডটা হচ্ছে তুমি এই কর্নারে টাচ করে, রাইট, ঢালো, তাহলে তোমার সলিউশন কিছু পরিমাণ সিস্টেম লস হয় না, যা রিন্স করার ক্ষেত্রে যেসব সলিউশন ইউজ করো, রাইট? এই এগুলা আমার ধারণা তোমরা অলরেডি জানো, এবং টেকনিক ইলেকট্রিক ব্যালেন্স ইউজ করতে জানো তোমরা, কোনো সমস্যা নাই। প্রিপারেশন অফ সলিউশন ফ্রম সলিড, রাইট? সলিড থেকে প্রিপারেশন, তোমাদের ক্ষেত্রে তো মোলালিটির একটা ব্যাপার জানো, রাইট? তোমরা যখন ভলিউম তৈরি করো, সলিউশন তৈরি করো মিক্সারে, তখন ডব্লিউ বাই ভি এরকম কিছু জানো তোমরা? জি স্যার পড়ছিলাম। পার্সেন্টে, রাইট? পড়ছিলাম, হ্যাঁ এটা পড়ছিলা, পড়ছিলাম। রাইট? তাহলে একটু বলো তো কি পড়ছিলা তখন? আর ওই স্যার মনে নাই এখন স্যার। ডব্লিউ বাই ভি, ভি বাই ভি, এটা কেন বলা হয়, রাইট? এটা হচ্ছে ওয়েট বাই ওয়েট, রাইট? এটা হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ। তুমি যখন মিক্সচার করবা তখন হচ্ছে কি পরিমাণ অ্যামাউন্ট সলিড, কি পরিমাণ সলিডের সাথে মিক্সচার করবা, সেটা হচ্ছে স্যার সাউন্ড একটু লো আসতেছে। ডব্লিউ বাই ডব্লিউ হচ্ছে ওয়েট বাই ওয়েট। তুমি একটা নির্দিষ্ট ওয়েট অ্যামাউন্ট হচ্ছে, তুমি যখন ধরো এক কেজি ওয়েট ভলিউম, আর এক কেজি ওয়েট ভলিউম, দুইটাতে 2 কেজির অ্যামাউন্ট আছে না? তুমি এই যে তেলের দোকানে গিয়ে, তোমরা তো ইয়া খাও, রাইট? ওই যে ককটেল ড্রিঙ্কস খাইতে অভ্যস্ত তোমরা, তাই তো? তাই না? তোমরা ককটেল ড্রিঙ্কস পছন্দ করো? ধরো ওই যে সেভেন স্যার। আপের 7 আপ, তারপরে হচ্ছে তোমার আর কি আছে, স্প্রাইট আছে, কোকা কোলা আছে, রাইট, আরসি জি আছে। স্যার। চারটা জি ড্রিঙ্কস একসাথে করে খাওয়ার অভ্যাস আছে কারো, যেটাকে ককটেল বলে? না স্যার। এই তোমরা এটা খাওনি? খাইছি স্যার। তুমি এটা খাইলে দেখবা বেশ মাঝে মাঝে খুব টেস্টি লাগে, কিন্তু সবগুলোর কোয়ালিটি যদি খারাপ থাকে, অ্যামাউন্ট যদি কম বেশি হয়, তাহলে কিন্তু অত ভালো লাগবে না। হোয়াটএভার তোমার যাদের যেটা ফ্লেভার ভালো লাগে, তো তখন ভি বাই ভি টাইপের হচ্ছে গুলো এরকম, যে তুমি এই 3-4টা ড্রিঙ্কস কি কি পরিমাণে নিবা, তার মানে 3-4টা লিকুইড সলিউশন তুমি কি কি পরিমাণে মিক্স করলা, সেটা হচ্ছে ভি বাই ভি ভলিউম। যদি পার্সেন্ট হয় তাহলে হচ্ছে টোটাল 100-র মধ্যে কত পার্সেন্ট এইটা, কত পার্সেন্ট এইটা, সেটা হচ্ছে ভি বাই ভি। আর ডব্লিউ বাই ডব্লিউ হচ্ছে যদি ওয়েট করো, রাইট? তেলে পানিতে মিশে না, কিন্তু তেলে তেলে মিশে তো, রাইট? তো এরকম কিছু লিকুইড আছে যেগুলো তুমি ওয়েট বাই ওয়েট যখন নিচ্ছ, তখন সেটাকে বলা হয় ডব্লিউ বাই ডব্লিউ, মিক্সিং করার জন্য, সলিউশন করার জন্য বা মিক্সচারের জন্য। তো সেই ক্ষেত্রে ডব্লিউ বাই ডব্লিউ। যদি ওয়েট আর ভলিউমের মধ্যে নাও, ধরো পানির মধ্যে 5 ml পানির মধ্যে 5 গ্রাম হচ্ছে তুমি সল্ট নিচ্ছ, রাইট? এটা হচ্ছে 5 গ্রাম সল্ট হচ্ছে তোমার ডব্লিউ, আর ওয়েট হচ্ছে ধরো 5 ml ওয়াটার, রাইট? এটা হচ্ছে ডব্লিউ বাই ভি। যদি পার্সেন্ট হয় তাহলে ধরো 100-র মধ্যে 100 ml এর মধ্যে 5 গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বন, মানে সোডিয়াম নিচ্ছ, রাইট? সোডিয়াম ক্লোরাইড নিচ্ছ, HCl নিচ্ছ, হোয়াটএভার। তো যদি ড্রাই জিনিস, যদি পাউডার হয় বা ড্রাই সলিউশন হয়, সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউম, যদি তুমি ভলিউমের মধ্যে নাও। আর একটা হচ্ছে ভলিউম বাই ভলিউম, তার মানে হচ্ছে তুমি ধরো 100 ml এর মধ্যে 90 ml নিছো, মানে কোন একটা তোমার হচ্ছে তুমি ডাইলিউশন করলা, ফর এক্সাম্পল ডাইলিউশন তোমরা করছো, রাইট? যখন ভলিউম বাই ভলিউম ডাইলিউশন করবা, তখন ধরো যে
10%, রাইট? 10% ডাইলিউশন হয় যদি, তাহলে হচ্ছে তোমার 90 নিতে হবে অরিজিনালটা, আর 10 নিতে হবে হচ্ছে তুমি যেটা দিয়ে পানি দ্বারা ডাইলিউট করলো, রাইট? 10% ডাইলিউশন। এরকম ডাইলিউশন আছে না 1:1000 ডাইলিউশন। তোমরা যখন অ্যান্টিবডি নিয়ে কাজ করবো বিভিন্ন ফিউচারে, রাইট? অ্যান্টিবডি তোমার দেয়া আছে যেন 1000 টাইম ডাইলিউশন নিতে হবে। সেক্ষেত্রে কি রকম কি করতে হবে? তোমার হচ্ছে 999 মাইক্রোলিটার ওয়াটার নিয়ে মানে সলিউশন বা বাফার নিয়ে তার মধ্যে মাত্র 1 মাইক্রোলিটার অ্যাড করলে 1000 টাইম ডাইলিউশন হয়ে গেল অ্যান্টিবডির। সাধারণত ট্রিটমেন্ট বা ড্রাগ টাইপের ক্ষেত্রে এই ধরনের। তোমরা হোমিও ওষুধ দেখেছো? কোনো সময় হোমিও ওষুধ খাইছো? গ্রামের বা এলাকাতে তোমাদের যেসব ডাক্তার আছে ও হোমিও ওষুধ বিক্রি করে, জি স্যার। তখন বলে না তো এতটুকু ওষুধ খাইলে কিছু হয় নাকি, এরকম কিছু ফিলিংস আসে না তোমাদের? কত কিছুর মধ্যে অনেক পানির মধ্যে সামান্য এক ফোঁটা ড্রপটা মিশায়, ওইটা হচ্ছে তোমার ভলিউম বাই ভলিউম ডাইলেশন। হ্যাঁ, তো ওইটা খুব অ্যাকুরেট হইতে হয় আর কি, যদি ভেরি সূক্ষ্ম থাকে। আর যদি বড় টাইপের হয় তাহলে ধরো যেখানে তোমরা 70% ইথানল ইউজ করছো ল্যাবরেটরিতে, ভেরি কমন, রাইট? এখনকার দিনে এই কোভিড এর কারণে যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, সবচেয়ে ইউজুয়ালি ল্যাবরেটরিতে যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে বা ডিসইনফেক্টেন্ট ইউজ করে ল্যাবরেটরিতে ইন কমন 70% ইথানল, রাইট? জি স্যার। তো এখানেই আসো, তোমাকে বলা হলো যে তুমি 70% ইথানলের সলিউশন তৈরি করো। এটাই প্র্যাকটিক্যাল। তুমি কিভাবে করবো বলো তো? কেউ একজন বলো। তোমাকে বলা হলো যে তুমি 1 লিটার 70% ইথানল তৈরি করো ল্যাবরেটরিতে। কে আছো তোমাদের মাঝে? যে কেউ, এনিওয়ান প্লিজ রেসপন্ড। তোমরা কি শুনতে পাচ্ছ নাকি সবাই একসাথে ডিসকানেক্টেড হয়ে যাওনি? তো এখনো চলছে, 45 পিপল আছে আমাদের সাথে, রাইট? স্যার ই করবো স্যার, মানে 70 ml যদি 100 ml এর একটা সলিউশন তৈরি করতে তাহলে স্যার কি করবো, মানে 70 ml ইথানল দিব আর 30 ml ওয়াটার এরকম। একটু জোরে বলো ভাই, আর একটু জোরে বললে মনে হয় আমরা সবাই সুন্দর করে শুনতে পারবো। তুমি সুন্দর করেই বলছো, কিন্তু আর একটু জোরে বলো। স্যার 100 ml এর যদি স্যার মানে সলিউশন তৈরি করি তাহলে স্যার 70 ml স্যার ইথানল মিশাবো আর স্যার 30 ml ওয়াটার। এক্স্যাক্টলি, রাইট, ঠিক বলছো। তার মানে আমি তখন একটা নিব সিলিন্ডার, বা ওই যে তোমার গ্রাজুয়েটেড সিলিন্ডার নিব। সেই ক্ষেত্রে হচ্ছে 100-র চেয়ে বেশি, যেটা রাইট 200 ml এর গ্রাজুয়েটেড সিলিন্ডার নিয়ে প্রথমে হচ্ছে সেখানে আমি প্রথমে কি নিব? ইথানল। প্রথমে তুমি হচ্ছে 70 ml ইথানল ঢেলে তারপরে হচ্ছে গ্রাজুয়ালি তুমি 100 করে ফেললা, তখন হচ্ছে 100 ml অফ 70% ইথানল হয়ে গেল। তার মানে 70%, তার মানে হচ্ছে কি ভলিউম বাই ভলিউম, মানে মানে এটাই হচ্ছে উদাহরণ আর কি। মানে 70 ml হচ্ছে ভলিউমে তুমি হচ্ছে নিলা ইথানল, আর হচ্ছে সেটা কিন্তু কত পার্সেন্ট ইথানল? 70 ml যে ইথানল নিলাম, ওটা কত পার্সেন্ট নিচ্ছে বলো? 70%। হ্যাঁ, 70 ml নিছো, এটা কত পার্সেন্ট ইথানল? তুমি এখন 70% ইথানল বানাবা, রাইট? জি স্যার। 70% ইথানল অফ 100 ml, কিন্তু এটার জন্য তুমি কত পার্সেন্ট ইথানল ইউজ করবো? এটা একটা ফ্যাক্ট। ধরো তোমার স্টকটা কত পার্সেন্ট ছিল? স্যার 95% ও থাকে অনেক। 99.5, রাইট? 100% বলা হয় 95 না, 100% থাকলেই তুমি তখন সেখানে 70 নিয়ে 30 ওয়াটার ইউজ করলে তখন সেটা হবে 70% ইথানল। তুমি যদি 95% এর সাথে ওকে, কাম টু দা পয়েন্ট, 95% ইথানল যদি তুমি নাও, তার যদি তুমি নাও হচ্ছে 70,
রাইট? স্যার কমাতে হবে স্যার। তাহলে তুমি যদি তার সাথে আবার 30 ml ওয়াটার যোগ করো তখন কত পার্সেন্ট হয়ে যাবে? 70 থাকবে? না স্যার। থাকবে না। তুমি ইউজুয়ালি হচ্ছে আমি তোমার এটা এজন্য তুমি আগে যেটা বলছো সেটা ঠিক ছিল, সেক্ষেত্রে তোমার স্টক হচ্ছে 100%। তো ইন প্র্যাকটিক্যাল 100% ইথানল তৈরি করে না, তুমি স্টকে পাবা না, সেটা হচ্ছে 99.5 বা 99.9 এরকম, মানে 100% ইথানল পাওয়া যায় না, কিন্তু ওইটাই আমরা 100% ধরে নিই। 99 অ্যাবভ মানে 100%, ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে ওয়েট বাই ভলিউম। এখন তোমাকে হচ্ছে ইথানলে অন্য কোনো কিছু একটা দ্রবীভূত করতে বলা হলো, তার হচ্ছে 0.5 গ্রাম নিলা, রাইট? একটা ট্যাবলেট নিলা ইথানলে, রাইট? যে কোনো একটা ট্যাবলেটের ইথানলে সলিউশন হয়, তার হচ্ছে ওকে তুমি হচ্ছে 5% WYV, তার মানে 100 ml এ 5 গ্রামের একটা ট্যাবলেট ঢুকাই দিলা, রাইট? এরকম। তো এটা হচ্ছে W/V, আর W/W হচ্ছে জাস্ট ভলিউম বাই ভলিউম। এটা তো এখন বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে? তোমাদের এই ধরনের কেমিস্ট্রি রিঅ্যাকশন বা ভলিউম মেজারমেন্ট আর পরীক্ষায় আসবে না, এগুলো তোমাদের হয়তো কেমিস্ট্রিতে, রাইট? হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রিতে এগুলো আসছে, রাইট? সলিউট সলভেন্ট রিঅ্যাকশন টাইট্রেশনের ক্ষেত্রে কি পরিমাণ, মানে V1S1 V2S2, বাট স্টিল তোমরা যদি কোনো ফার্মাসিউটিক্যালে কাজ করো বা ল্যাবে কাজ করো, সলিউশন মেক করো, অন্যদেরকে গাইড করো না, ফিউচারে তোমরা সায়েন্টিস্ট হিসেবে বিভিন্ন জায়গায় যাওয়া আর কি। তোমরা সবাই অনেক বড় বড় জায়গায় যাবা, যে সবচেয়ে কম জায়গায় যাবা সে হবা আমার মতো আর কি, ইউনিভার্সিটি এসে পড়াবা, ঠিক আছে? তো এই জন্য তোমরা এগুলো একটু কেয়ারফুলি শুনো, যেটা তোমাদের জন্য মানে একটু শোনো, আবার একটু মাথায়ও রেখো, তোমাদের জন্য কাজে দিবে, রাইট? এই যে কাম টু দা পয়েন্ট, দা ফর্মুলা ওয়েট পার্সেন্ট W/V, আর একটা হচ্ছে মাস সলিউট গ্রাম পার ভলিউম সলিউশন, এটা যেটা বলছি আমি, রাইট? অনলি 5 গ্রাম বা 5 গ্রাম কোনো একটা সলিউট নিলা, এভাবেই সলিউশন তৈরি করলা, রাইট? তাই তো? এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের কনসেন্ট্রেশন তো এখনো কিছুটা আছে, রাইট? নাকি তোমার একটু পরে লাঞ্চের টাইম, তো তোমাদের অনেকে হয়তো খাওয়ার দিকে বা কনসেন্ট্রেশন মুভ হওয়ার আগে আমি তোমাদের কিছু ব্যাপারে এটা হচ্ছে বলে দিলাম, এইসব ব্যাপারে আর কিছু ব্যাপারে তোমাদের কেয়ারফুল থাকতে হয়, রাইট? সেগুলো তো তোমরা আমার ধারণা ফার্স্ট ইয়ারেই করছো, রাইট? ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল তোমরা করছো না? সেখানে তোমরা কি এরকম সেফটি মেজারমেন্ট ইন দা ল্যাবরেটরি করছো? স্যার সাউন্ড কমে গেছে। তোমরা কি যখন ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল করছো তখন কি সেফটি ইন দা ল্যাবরেটরি বা সেফটি মেজারমেন্ট ইন ল্যাবরেটরি বিষয়ে কোনো ইটি করছো, ক্লাস করছিল? জি স্যার। তো আমাকে একটু বলো তো, তোমাদের যে কোনো একজন আমাকে বললো যে তোমাদের কোন কোন সেফটি মেজারমেন্ট গুলো নেওয়া হচ্ছে ল্যাবরেটরিতে? এরপর থেকে নিজে রিসার্চ করা শুরু করলাম, মাস্টার্স করলাম বা থিসিস করলাম। তোমাদের তো মাস্টার্সে একটা থিসিস জমা দিতে হয়, রাইট? দিতে হয় না? মাস্টার্সে একটা থিসিস পেপার জমা দিতে হয় না? প্রেজেন্টেশন দিতে হয় না? জি স্যার। তো সেটার জন্য তুমি একটা রিসার্চ যখন নিজে করবা তখন ল্যাবরেটরিতে তুমি কাজ করো বা তোমার সিনিয়র কেউ গাইড করে বা তুমি নিজেই কাজ করবে যখন তোমার প্রজেক্টে, তখন কোন কোন বিষয়গুলো ল্যাবরেটরিতে তোমার কেয়ারফুল থাকতে হবে বলে তুমি মনে করো? বা তোমরা ফার্স্ট ইয়ারে করছো আমার ধারণা, রাইট? এক একজন এক এক- স্যার শুনতে পাচ্ছি না। তোমাদের কেয়ারফুল থাকা উচিত ল্যাবরেটরিতে। তোমরা যখন স্যার কাজ কথা শুনতে পাই না। শুনতে পাচ্ছ না? স্যার মাঝখানে কিছুক্ষণ শুনতে পাইনি কিছু। বললাম যে ল্যাবরেটরি প্রিকশনারি, ল্যাবরেটরি সেফটি মেজারমেন্ট আছে না কিছু, যেসব ব্যাপারগুলোতে তোমাদের ল্যাবরেটরি। জি স্যার, মানে অ্যাপ্রন পরিধান করতে হবে, তারপরে হ্যান্ড হ্যান্ড গ্লাভস পরতে হবে, তারপরে কেমিক্যাল যে মানে কেমিক্যাল গুলো আছে কোনগুলো অক্সিজেনের সাথে আর কি বিস্ফোরণ ঘটে ওগুলা আর কি রাখতে হবে, যে প্লাস্টিকের বক্সে রাখতে হবে, এরকম কিছু ছিল স্যার।
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না।